আজকের এই সুবিশাল জনগর্জন সভার সঞ্চালক এবং সভাপতি, নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সূর্য অট্ট সহ আমার পূর্ববর্তী বক্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সতীর্থ এবং সহযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ ডক্টর মানস ভূঁইয়া, উপস্থিত রয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা সহ আশিস হুদাইত রয়েছেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি, ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান রাধাকান্ত মাইতি এবং মেদিনীপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান, খড়গপুরের বিধায়ক, খড়গপুর রুরালের দীনেন রায় রয়েছেন, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, পিংলার বিধায়ক অজিত মাইতি, জেলা পরিষদের সহসভাধিপতি, দাঁতনের বিধায়ক বিক্রম দা আছে, হ্যাঁ, বিক্রমচন্দ্র প্রধান, পরেশ মুর্মু, গড়বেতার বিধায়ক সদস্যা উত্তরা সিংহ হাজরা, দাসপুরের বিধায়ক সদস্যা মমতা ভূঁইয়া, ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, অরূপ ধারা চন্দ্রকোনার বিধায়ক, এগরার বিধায়ক তরুণ মাইতি, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, রয়েছেন প্রদ্যুৎ ঘোষ, নারায়ণগড়ের প্রাক্তন বিধায়ক এবং জেলা কমিটির অন্যতম, রাজ্য কমিটির অন্যতম সম্পাদক, আরও একজন সম্পাদক গড়বেতার প্রাক্তন বিধায়ক আশিস চক্রবর্তী, কাউসার আলী, মেদিনীপুর পুরসভার পৌরপ্রধান সৌমেন খান, খড়গপুর পুরসভার পৌরপ্রধান কল্যাণী ঘোষ, স্বপন নায়েক, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী, মহিলা সভানেত্রী মামনি মান্ডি, তনয়া দাস, শশাঙ্ক খাটুয়া, সনাতন বেরা, নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা, মানিক মাইতি, প্রতুল দাস, অশোক রাউত, সেবব্রত ঘোষ, বরেন মণ্ডল, বিশ্বজিৎ সরকার, জ্যোতিপ্রসাদ মাহাতো, মুকুল সামন্ত সহ গৌতম দত্ত, বিশ্বনাথ পাণ্ডব, সূর্যপ্রকাশ রাও, শেখ আবু কালাম বক্স, ত্রিশিত মাইতি, শেখ সাবিরতী সহ প্রদীপ কর, সুনীল ভৌমিক, সৌমিত্র সিংহ রায়, দিলীপ মাঝি, সন্দীপ সিং, মহাদেব মল্লিক, হীরালাল ঘোষ, প্রদ্যুৎ পাঁজা, বিজন বিহারী সাহু, স্বরাজ খাড়া, উদয় শঙ্কর পাল, নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহসভাপতি মিহির চন্দ্র, ব্লক তৃণমূল কংগ্রেসের নারায়ণগড়ের যুব সভাপতি সুভাষ রায়চৌধুরী এবং সুপর্ণা জৈন সহ যারা উপস্থিত রয়েছেন, আমি সকলকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানাচ্ছি। আমি প্রথমেই আপনাদের সকলকে নতমস্তকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, মায়েরা, দিদিরা, বোনেরা যারা এসছেন, বিশেষ করে এই পবিত্র রমজান মাসে রোজাদার যারা রোজা রেখেও আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছেন, মায়েরা যারা বাড়ির কাজ কর্ম ছেড়ে আমাদেরকে এসে আশীর্বাদ করেছেন, আমাদের সমর্থন জানিয়েছেন, আর মাতৃশক্তি যাদের সাথে থাকে তাদেরকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না। না জাগিলে ললনায় এ বিশ্ব জাগে না। আমি নারী শক্তি, মাতৃশক্তির কাছে এবং আপনাদের সকলের কাছে যারা আমাদের এই সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন, আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম
এবং নতমস্তকে বিনম্র চিত্তে করজোড়ে আপনাদের প্রণাম নিবেদন করছি। নবজোয়ারের সময় আজ থেকে ঠিক 8-10 মাস আগে আমি যখন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে এসেছিলাম, বিশেষ করে এই অবিভক্ত মেদিনীপুর জেলায় পশ্চিম মেদিনীপুরের যে 15টি বিধানসভা আছে, আমি প্রায় প্রত্যেকটি বিধানসভাতেই কোনো না কোনো কর্মসূচি নিয়ে আপনাদের মাঝখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের নেত্রী নিজে এই নবজোয়ারের কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের মাটিতে সশরীরে উপস্থিত হয়েছিল, খুব সম্ভবত শালবনির মাটিতে, শালবনির মিটিংয়ে। এবং সেই কারণে আমার নারায়ণগড়, কেশিয়ারি যে কর্মসূচিগুলো ছিল শেষ মুহূর্তে আমাকে একটু পরিবর্তন করতে হয়েছিল। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি বলেছিলাম পরবর্তীকালে যখন আমি পশ্চিম মেদিনীপুরে আসব, আগে নারায়ণগড় দিয়ে শুরু করব। আজকে আপনাদের মধ্যেখানে উপস্থিত থাকতে পেরে, আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ দোয়াকে পথ চলার প্রেরণা করতে পেরে আমি কৃতজ্ঞ। আজকে সারা ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে। এতক্ষণে প্রায় ঘোষণা হয়ে গেছে। দেখুন, আমি আগে থেকে জানতাম না। আমার এখানে মিটিং দেওয়া হয়েছে প্রায় 10-12 দিন আগে। কি করে জানবো? যেদিনকে নির্বাচন ঘোষণা হবে সেদিনকে মেদিনীপুরের মাটি, এই আন্দোলনের ধাত্রীভূমি, লড়াই সংগ্রামের পীঠস্থানের মানুষের আশীর্বাদকে সামনে রেখেই আমরা লড়াই শুরু করব। এটা আমাদের কাছে সৌভাগ্যের। এই নির্বাচনের দামামা যেদিনকে বাজছে, আমি সেই দিনকেই, সেই সময়ে অন্য কোথাও নয়, আন্দোলনের পীঠস্থান, আন্দোলনের মাটি, লড়াইয়ের মাটি, অবিভক্ত মেদিনীপুর জেলা, যে মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, যে মাটি ক্ষুদিরাম বসুর মাটি, যে মাটি বীরেন্দ্র শাসমলের মাটি, সর্বাধিনায়ক সতীশ সামন্তের মাটি, সুশীল ধারার মাটি, সেই মাটিতে উপস্থিত হয়ে আজকে নির্বাচনের জনগর্জন বাংলায় বা মেদিনীপুরের মানুষ প্রমাণ করল। আজকের দিনে যখন মেদিনীপুরে আমি আপনাদের আশীর্বাদকে সামনে রেখে লড়াই করার সৌভাগ্য আমার হয়েছে, বা এই লড়াইয়ের সূচনা আমরা করছি, আপনি নিশ্চিন্তে থাকুন। আমরা বলেছি না যে মেরুদণ্ড তৃণমূল কংগ্রেস আর বাংলা বিক্রি করবে না, মাথা নত করবে না, আত্মসমর্পণ করবে না, বশ্যতা স্বীকার করবে না। বশ্যতা বিরোধী আন্দোলনে সমগ্র দেশকে, ভারতবর্ষকে পথ দেখিয়েছিল এই মেদিনীপুর জেলা। আর আগামী দিনেও বাংলা বিরোধীদের বিসর্জনে পথ দেখাবে এই মেদিনীপুর জেলা। আজকের এই সভা সেটাই প্রমাণ করছে। আমি ধন্যবাদ আপনাদের এই কারণে জানাই, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যখন প্রথমবার পরিবর্তন হলো, মামাটি মানুষের সরকার তৈরি হলো, এই মেদিনীপুর জেলা থেকে কত কর্মী, সহকর্মী, সহযোদ্ধারা সিপিএমের অত্যাচারের কাছে নিজেদের জীবন দিয়েছিল, আত্মবলিদান করেছিল। সেই চন্দ্রকোনা, গড়বেতা, কেশপুর থেকে নারায়ণগড়, সবং, পিংলা, আমি সকল কর্মী, যোদ্ধা যারা এই লড়াইয়ে নিজেদের প্রাণ বিপন্ন করে লড়াই করে সিপিএমের বোম বন্দুকের কাছে মাথা নত করেনি, তাদেরকে আমি কৃতজ্ঞতা শ্রদ্ধা জানিয়ে বলবো যে তাদের লড়াই, তাদের আত্মবলিদান আগামী দিনেও বিফল যাবে না। যারা মেদিনীপুরে এসে মেদিনীপুরের মানুষের কাছে 2019 সালে ভোট চেয়ে বলেছিল যে আমাদের ভোট দিলে কৃষকদের উন্নয়ন হবে, গরিব মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা হবে, 100 দিনের টাকা আমরা দেবো, জলের টাকা দেবো, রাস্তার টাকা দেবো, সর্বশিক্ষা মিশনের টাকা দেবো, তাদের ভাঁওতাবাজি
আজকে মানুষের সামনে মানুষ উপলব্ধি করেছে যে বিজেপিকে 2019 সালে ভোট দিয়ে জেতানো আর খাল কেটে কুমির আনা এক। আমার পূর্ববর্তী বক্তা মানস দা বলছিল, তার আগে জুনমালিয়া বলছিলেন, তিনি বললেন যে 2019 সালে আপনারা ভুল করেছেন। আমি একটু সংশোধন করব, আমি আপনাদের বলবো গণতন্ত্রে মানুষ ভুল করে না। মানুষ যদি বিজেপিকে ভোট দেয় সেই আদেশ ও মানুষের রায় আমরা মাথা পেতে নেব, আর মানুষ যদি তৃণমূলকে ভোট দেয় সেই রায় আর আদেশও আমরা মাথা পেতে নেব। আপনার যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেবেন। অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বা অন্য কোনো রাজনৈতিক দলের কর্মী বা অন্য কোনো রাজনৈতিক দলের যোদ্ধারা এসে আপনার কাছে বলতে পারবে না যে যাকে ইচ্ছা তাকে ভোট দিন। আমি খালি একটা অনুরোধ আপনাকে করব। কি অনুরোধ? আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিন। তৃণমূলকে ভোট দিতে ইচ্ছা করলে তৃণমূলকে দিন, বিজেপিকে ভোট দিতে ইচ্ছা করলে বিজেপিকে দিন, সিপিএমকে দিতে ইচ্ছা করলে সিপিএমকে দিন, নির্দলকে দিতে ইচ্ছা করলে নির্দলকে দিন। খালি একটা জিনিস অনুরোধ করার জন্য আজকে এসছি, আপনারা ভোট যাকে ইচ্ছা দিন, খালি নিজের অধিকারটা সামনে রেখে দিন। এটা কেন বলছি? আমি এই কথা কেন বলছি? 2019 সালে আপনারা যারা আজকে এই সভাস্থলে উপস্থিত রয়েছেন, আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা গণমাধ্যমে এই সভা দেখছেন, সোশ্যাল মিডিয়ায় ফোনে শুনছেন, তারা বুকে হাত দিয়ে নিজেদেরকে প্রশ্ন করুন, 2019 সালে আপনারা যখন ভারতীয় জনতা পার্টিকে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা, ভাইয়েরা, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব যারা ভোট দিয়েছিলেন, তারা নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। আমি যখন নবজোয়ার করেছি, আমি বিভিন্ন ব্লকে সভা সমিতি করতে গেছি, জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, 4টে আসনই বিজেপি জিতেছে। আমাকে গরিব মানুষ রাস্তায় বৃষ্টিতে ঝড়ে রোদ্রে দাঁড়িয়ে বলেছে, বাবা 2 বছর ধরে বাড়ির জন্য নিবেদন করছি, বাড়ি পাচ্ছি না গো, কিছু একটা ব্যবস্থা করো। বৌদিরা রাস্তায় দাঁড়িয়েছে, আমারে বলেছে হাত ধরে, মাথায় আশীর্বাদ করে যে বাবা সরষের তেলের প্রায় 200 টাকা লিটার, 3 টাকার ডিম 6 টাকা, 170 টাকা পাতিলেবু, রান্নার গ্যাস 1100 টাকা, চিনির দাম 3 গুণ, 120 টাকার চা পাতা 280 টাকা। দিদিকে একটু বলো না লক্ষ্মীর ভাণ্ডারটা যদি বাড়ানো যায়। আমি বললাম, মা তোমাদের কথা আমি জননেত্রী অবধি পৌঁছে দেবো, তারপর কি সিদ্ধান্ত তিনি নেবে সেটা তার উপর ছেড়ে দিন, কিন্তু বিশ্বাস আর আস্থাটা দয়া করে রাখবেন। আজকে আপনাকে আমি বলি, আমি 2 মাস রাস্তায় ছিলাম, কুচবিহার থেকে শুরু করেছি কাকদ্বীপ অবধি, 2 মাস একদিন বাড়ি যাইনি। ঘর পরিবার, মা বাবা, ছেলে মেয়ে, বাচ্চা, সংসার সব ছেড়ে মানুষকে কথা দিয়েছিলাম, নিজের অধিকার সামনে রেখে ভোট দিন, আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করবে না। আপনারা 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। আজকে মায়েরা, দাদারা হাত তুলে বলুন 100 দিনের টাকা পেয়েছেন কিনা, বলুন পেয়েছেন কিনা। আমি বলেছিলাম নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে, আপনারা নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছেন, আপনারা টাকা পেয়েছেন। এটাই মানুষের শক্তি। আপনাদের মধ্যে যারা বসে আছে তারা নিজেদের ওজন আপনারা নিজেরা জানেন না। এই যে আমরা স্টেজ আলোকিত করে যারা বসে আছি, আমি বক্তব্য রাখছি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এখানে যারা বসে আছে, কেউ এমপি, কেউ এমএলএ, কেউ মন্ত্রী,
কেউ জেলা পরিষদের সভাধিপতি, কেউ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, কেউ পঞ্চায়েতের প্রধান, কেউ সমিতির সভাপতি, সবার মূল্য শূন্য। আর মানুষ যদি চায়, যারা মানুষের টাকা রিমোট কন্ট্রোল টিপে দিল্লি থেকে বন্ধ করে রাখছে, তাদের শূন্য মূল্য। আপনি যদি চান তাদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ আকাশ থেকে টেনে হিচড়ে নামিয়ে মাটিতে চূর্ণ বিচূর্ণ করতে মানুষের 5 মিনিটের বেশি সময় লাগবে না। আপনারা ভাবেন আমার একটা ভোটের কি দাম, ভাবে না যে আমার একটা ভোটে কি পরিবর্তন হবে, কি হবে আমার একটা ভোটে? সরকার তো পাল্টাবে না, বিধায়ক তো পাল্টাবে না, সাংসদ তো পাল্টাবে না, কেন্দ্র সরকার তো পাল্টাবে না, আমার একটা ভোটের দাম কি? আমি আবার আপনাকে বলছি, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, খালি নিজের অধিকারটাকে সামনে রেখে ভোট দেবেন। আমি কেন বলছি জানেন এই কথা? 5 মিনিটে এটা 3 বার বললাম। কেন বলছি? আজকে আপনারা বলেন আমার বাড়ির টাকা বন্ধ, আজকে আপনারা বলেন যে 100 দিনের 2 বছর ধরে টাকা বন্ধ করে রেখেছে, আজকে আপনারা বলেন রাস্তার টাকা বন্ধ করে রেখেছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো 2019 সালে আপনারা নিজের বাড়ির অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন? মেদিনীপুরের মানুষ ভোট দিয়েছিল কি? রাম মন্দিরকে সামনে রেখে। আজকে ভারতবর্ষে রাম মন্দির হয়েছে 3000 কোটি টাকা খরচা করে, গরিব মানুষের মাথার উপর ছাদ হয়নি। আপনি অস্বীকার করতে পারবেন না। যেই মেদিনীপুর জেলায় বিজেপি জিতল 2021 সালে, ঠিক 2 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, সেখানে আপনি ভোট দিলেন লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে। বলুন হাত তুলে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা মায়েরা? এবার ভোট দেবেন নিজের বাড়ি আর নিজের মাথার উপর ছাদকে কেন্দ্র করে। আমি আপনাকে বলছি, আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন। ভারতবর্ষের যত বড় নেতা হোক, সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, কেন্দ্রীয় মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, রাজ্যপাল হোক, বিধায়ক হোক, সাংসদ হোক, মানুষ যদি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেয়, আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আর আমি আপনাকে বলছি, যারা তৃণমূলের থেকে হিসাব চাইছে, 5 বছর আগে আপনারা ভোট দিয়েছিলেন কেন্দ্র সরকারকে নির্বাচিত করতে। হিসাব তাদের থেকে চাইবেন যারা আপনাদের থেকে ভোট নিয়ে গেছে। আমাদের ভোট 2026 সালে, আমরা ভোটের হিসাব 2026-এর আগে 25-এর শেষে মানুষের কাছে রিপোর্ট কার্ড পৌঁছে দেবো। মোদিজির রিপোর্ট কার্ড কোথায়? মোদিজির রিপোর্ট কার্ড কোথায়? এই যে দিলীপ ঘোষ জিতেছিল, দিলীপ ঘোষকে আপনারা জেতার পর দিন থেকে একটা যদি আমাকে উদাহরণ কেউ দেখাতে পারে যে 5 বছরে মেদিনীপুরের এই 7টা বিধানসভায় দিলীপ ঘোষের নেতৃত্বে একটা উন্নয়নমূলক বৈঠক হয়েছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। অন্যদিকে দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে। কতবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে তিনি ছুটে এসছেন। আজ থেকে 7 দিন আগে শিলিগুড়িতে সভা করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছে যে কেন্দ্র সরকার নাকি বাড়ির টাকা দিচ্ছে আর রাজ্য সরকার নাকি সেই টাকা আটকে রাখছে। আমি আপনাদের এই মঞ্চ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদ, তার চেয়ারের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা রেখেই বলছি যে মোদিজি, পরের বার আপনি যখন বাংলায় আসবেন, গত 3 বছরে বাংলায় আপনারা হেরে যাওয়ার পর 21-22, 22-23 আর 23-24 অর্থবর্ষে যদি নরেন্দ্র মোদীর সরকার প্রমাণ করতে পারে যে বাংলার 100 দিনে 10 পয়সা দিয়েছে আর আবাসের জন্য 10 পয়সা দিয়েছে, আমি তৃণমূলের হয়ে কোনোদিন সভা সমিতি করতে মাঠে নামবো না। এত বড় কথা বলছি। আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন না, কেউ তো বারণ করেনি। আপনি বলুন কোথায় যাবেন। আমি এই মেদিনীপুরের মাটি থেকে চ্যালেঞ্জ করছি, বিজেপির ছোট বড় মাঝারি নেতা, আমার কোনো অহংকার দম্ভ নেই। বড় নেতা আসলেও আসতে পারে, সচিব চাইলেও আসতে পারে, আর যদি কোনো মাঝারি ছোট কার্যকর্তাও আসতে চায়, কর্মী আসতে চায়, আমিও তৃণমূলের কর্মী, বিজেপির যে কোনো কর্মীকে আমি স্বাগত জানাবো।
যে আপনি একদিকে মাইক ধরবেন আর একদিকে খালি কাগজ দেখাবেন যে 3 বছরে আপনি বাড়ির কত টাকা দিয়েছেন। আমি 1000 কোটির গল্প দিচ্ছি না, আমি 10,000-এর গল্প দিচ্ছি না, আমি 500 কোটির গল্প দিচ্ছি না, আমি 10 কোটির গল্প দিচ্ছি না। যদি মোদিজি প্রমাণ করতে পারে যে বাংলার মানুষের বাড়ির জন্য 3 বছরে 10 পয়সা কেন্দ্রের সরকার দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আবার দ্ব্যর্থহীন ভাষায় আপনাদের সকলের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি, আগামী নির্বাচন শুধু নির্বাচিত করার নির্বাচন নয়। যারা আপনাদের থেকে ভোট নিয়ে আপনাদের মিথ্যে কথা বলে ভাওতা দিয়ে ভুল বুঝিয়ে 5 বছর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট আর জামানত বাজেয়াপ্ত করার ভোট। এই ভোট নির্বাচিত করার ভোট নয়, এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, আর মানুষকে ভুল যারা বুঝিয়েছে তাদের শিক্ষা দেওয়ার ভোট। এমনভাবে এদেরকে জবাব দিতে হবে যে 5 বছর যেভাবে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, একইভাবে এদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 10 তারিখ, আজকে নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে, বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি। তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যেই উচ্ছিষ্টগুলো বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে। কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থী পদ দেবে, প্রার্থীও নেই। আপনি দেখুন না, এই নারায়ণগড় থেকে কে দাঁড়িয়েছিল 2021-এ? কে দাঁড়িয়েছিল? তৃণমূলের আবর্জনা। কে দাঁড়িয়েছিল 2021 সালে? আমি নাম বলছি না, আপনারা বুঝে গেছেন। তৃণমূলের আবর্জনা এখন অপেক্ষা করছে, আবর্জনাগুলোকে তৃণমূল বের করবে। আমরা ত্যাগ করছি, ওরা গ্রহণ করছে, আমরা বর্জন করছি, ওরা গ্রহণ করছে। আপনি দেখুন না এদের চরিত্র। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে কোনো ভদ্রলোক বিজেপি করে না, সব চোর, চিটিংবাজ, 2 নম্বরী, দুর্নীতিগ্রস্ত, পাতাখোর, মাতাল, সব বিজেপিতে। আর এরা সব সিপিএমের প্রোডাক্ট। খড়কুটো ধরে খালি বাঁচতে চাইছে, জামাটা বদলে নিয়েছে। মদের বোতলটা নতুন আর মদটা পুরনো। আর দিলীপ ঘোষকে যারা নির্বাচিত করেছে, 5 বছর দিলীপ ঘোষ কি পরিষেবা দিয়েছে আপনারা দেখেছেন। সকালবেলা দিলীপ ঘোষের কাজ খালি মর্নিং ওয়াক করা, আর কোনো কাজ নেই। আপনি রোজ সকালবেলা টিভির পর্দায় দেখবেন দিলীপ বাবু খালি মর্নিং ওয়াক করছে। আমি সেই কারণে বলবো, চা খাক, চা তো বাঙালিরা খাই, অসুবিধা কি আছে, চায় আপত্তি নেই। কিন্তু দিলীপ ঘোষ নিয়মিত যেটা করেছে সেটা হচ্ছে সকালবেলা কলকাতায় গিয়ে খালি ইকো পার্কে মর্নিং ওয়াক করেছে। আপনারা দেখেছেন তো, শরীরচর্চা আর মর্নিং ওয়াক। তা মর্নিং ওয়াক যদি কেউ করতে চায়, আপনি তাকে সাংসদ নেবেন, না বাংলার মেয়ে যে রাস্তায় থেকে আপনার জন্য কাজ করতে চায় তাকে সাংসদ হিসেবে নির্বাচিত করবেন? আমি নারায়ণগড়ের মায়েদের, বোনেদের সবাইকে বলবো, মেদিনীপুর লোকসভার প্রত্যেকটা মায়েদের, দিদিদের, বোনেদের, বন্ধুদের, যে মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক আর বাংলার মেয়ে দিল্লি যাক। এটা আমাদের শপথ নিতে হবে। যে মর্নিং ওয়াক করতে চায় তে পাড়ায় থাকুক, পার্কে থাকুক, হেঁটে বেড়াক, শরীরচর্চা করুক, আর যে কাজ করতে চায় তাকে দিল্লিতে পাঠান। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কথা দিয়ে কথা রাখি, আপনারা জানেন। আমি ভেবে কথা বলি, আর যখন কথা দিই কথা রাখি। আমাকে একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না আমার রাজনৈতিক জীবনে যেখানে আমি কথা দিয়ে কথা রাখিনি। তার জন্য যতদূর লড়াই করার আমি করব, তার জন্য যেখানে আবেদন নিবেদন করার আমি করব, তার জন্য যতদূর যাওয়ার আমি যাব। কিন্তু মানুষকে যদি কথা দিই, সেই কথা রাখতে আমি অঙ্গীকারবদ্ধ, দায়বদ্ধ। আমি আপনাদের কথা দিচ্ছি, এদের থেকে কিচ্ছু চাইবেন না। আমি আপনাদের চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের সামনে, এখানে
50টা টিভির ক্যামেরা রয়েছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধি বন্ধুরা রয়েছে। আমি বলেছি 3 বছরের 10 পয়সার হিসাব যদি দিতে পারে আবাস আর 100 দিনের কাজে আমি রাজনীতি করব না। বিজেপির উচিত এই চ্যালেঞ্জ গ্রহণ করা, হ্যাঁ কি না বলুন? উচিত? ক্ষমতা থাকলে বলুক কোথায় কোথায় আসবে। ও বিজেপির লোক বিজেপি রিপোর্ট কার্ড নিয়ে আসুক, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, 10-0 গোল দিয়ে মাঠ ছাড়া করব। তথ্য পরিসংখ্যানের হিসেব হোক না, তথ্য পরিসংখ্যানের হিসেব হোক। পারবে না। আপনারা তো বলছেন বিজেপির এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত, আমাকে খালি 2 ঘন্টা আগে বলবেন। জায়গা আপনার, যদি টিভির পর্দায় করতে চান চ্যানেল আপনার, সঞ্চালক আপনার, সংবাদ মাধ্যম আপনার, সময় আপনার, বক্তা আপনার। 1 ঘন্টা আগে বলবেন, 2 ঘন্টা থেকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আমি পৌঁছে যাব। আপনি খালি শ্বেতপত্রটা আনুন যে 3 বছরে বাংলায় গোহারা হারার পর আপনি 10 পয়সা আবাসে দিয়েছেন আর মানরেগাতে দিয়েছেন 100 দিনে। যদি প্রমাণ করতে পারে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে সভা সমিতি করতে যাব না। এবার আপনারা বলুন কে সত্যি বলছে কি মিথ্যে বলছে? কার গ্যারেন্টি নেবেন, দিদি না মোদির? কি মায়েরা, কার গ্যারেন্টি নেবেন? যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না সে আপনাকে গ্যারেন্টি দেবে কি? আমি তো বলছি খালি তথ্যটা আনুন, কাগজ শ্বেতপত্র প্রকাশ করুন। যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সৎসাহস দেখাতে পারে না সে আপনাদের গ্যারেন্টি দিতে পারে কি মায়েরা? দিতে পারে? যে বাংলায় থাকে না, বাংলায় আসে না, বাংলা বোঝে না, বাংলায় কথা বলে না, বাংলা পড়ে না, সে বাংলার লোক কি গ্যারেন্টি দিতে পারে? দিতে পারে? দিতে পারে? দিলীপ ঘোষ 2019 সালে যে গ্যারেন্টিগুলো দিয়েছে পূরণ হয়েছে? পূরণ হয়েছে? মোদিজি 100 দিনের কথা, মোদিজি 15 লক্ষ টাকা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবো বলেছিল, পেয়েছেন? বছরে 2 কোটি বেকারের চাকরি বলেছিল, পেয়েছেন? কৃষকদের আয় বলেছিল ভারতবর্ষ জুড়ে 5 গুণ করব, হয়েছে? বলেছিল কালো টাকা ধ্বংস করব, হয়েছে? তাদের গ্যারেন্টি নেবেন? যারা মহিলাদের সম্মান দিতে পারে না, যারা মানুষের টাকা আটকে রাখে, যারা বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাদের গ্যারেন্টি নেবেন? জোরে বলুন কার গ্যারেন্টি, দিদি না মোদি? দুয়ার তুলে বলুন দিদি না মোদি? কার গ্যারেন্টি? 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 আমি তথ্য পরিসংখ্যান নিয়ে যদি আপনাদের বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানরেগা অর্থাৎ 100 দিনের কাজে যে টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা ছিল, এই গত ফেব্রুয়ারি মাসের 29 তারিখের মধ্যে সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে গেছে। যে টাকা কেন্দ্রের দেওয়ার কথা ছিল 2 বছর ধরে অপেক্ষা করে, এত দরবার করে, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলল না, আমরা এদের দয়া দাক্ষিণ্যে আর বেঁচে থাকবো না, আমি থাকতে বাংলার মানুষকে ভাতে মারতে দেবো না। প্রায় 282 কোটি টাকা খরচা করে 6,10,867টি শ্রমিকের কাছে 100 দিনের টাকা 2 বছর ধরে পাওনা টাকা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছে আমাদের সরকার। লক্ষ্মীর ভাণ্ডারে, এখানে মায়েরা আছেন শুনুন, 11,99,580টি মায়েদের, দিদিদের, বৌদিদের 11,99,580, এই সংখ্যাটা খালি পশ্চিম মেদিনীপুর জেলার। 11,99,580 জনকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে আমাদের সরকার। 18,21,814 জনকে কন্যাশ্রী প্রকল্পে আর্থিক সাহায্য সহায়তা করা হয়েছে। বিনামূল্যে রেশন 47,42,497 জনকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। জয় জোহার 38,499 জন লোককে আর্থিক সাহায্য সহায়তা করা হচ্ছে। তপশিলি বন্ধু প্রায় 53,531 জনকে
আর্থিক সাহায্য সহায়তা করা হচ্ছে 60 বছরের ঊর্ধ্বে যারা। ঐক্যশ্রী স্কলারশিপে মাইনরিটি ভাইদের, সংখ্যালঘু ভাইদের 11,07,253 জন ছাত্রছাত্রীকে আর্থিক সাহায্য সহায়তা প্রদান করা হয়েছে। বিজেপি রিপোর্ট কার্ড কোথায়? আমি তো দিলাম, ভুল প্রমাণ করুক, আমাকে ভুল প্রমাণ করুক। আমি তো চ্যালেঞ্জ করে আপনাদের সামনে বলছি, এদের বলার ক্ষমতা নেই, এরা খালি আপনাকে মিথ্যে কথা বলবে। আমি আপনাদের অনুরোধ করব, যারা মাঠে আছেন, আমি একটা ছোট্ট 5 মিনিটের ভিডিও দেখাবো। 2018 সালে নরেন্দ্র মোদী মেদিনীপুর কলেজিয়েট মাঠে, খুব সম্ভবত জুলাই মাসে, ওই যখন প্যান্ডেলটা ভেঙে পড়ল, জুলাই মাসে 2018 সালে সভা করতে এসে কত মিথ্যে কথা বলে গেছে, আর একটা কাজও করেনি। 5 মিনিটের একটা ভিডিও দেখাবো, আপনারা দেখুন। বিজেপি যাই বলে সবটাই মিথ্যে কথা। काला धन वापस आना चाहिए, हर गांव गली मोहल्ले में रोजगारी का अवसर पैदा हो। एक भी परिवार ऐसा नहीं होगा जिसका अपना खुद का घर नहीं होगा। एक ही काम, झूठ बोलो, झूठ बोलो, झूठ बोलो, बार झूठ बोलो। আগের বার যখন মোদি এসেছিলেন এত মিথ্যে কথা বলেছিলেন। দেখুন, ये भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद आज लागत का 1.5 गुना किसानों को एमएसपी देने का निर्णय आज हमारी सरकार ने कर लिया। মিথ্যে। চলতি বছরেও ন্যূনতম সহায়তা মূল্য নিয়ে কৃষকদের একই রকম দুর্দশার চিত্র আমরা দেখেছি। কৃষকদের ন্যূনতম সহায়তা মূল্য তো বৃদ্ধি পায়নি, উপরন্তু তারা প্রতিবাদে নেমেছেন। আপনার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কারণে তাদেরকে প্রাণ পর্যন্ত দিতে হয়েছে। किसान हमारा अन्नदाता है। कोई भी समाज तब तक आगे नहीं बढ़ सकता है जब तक उसका किसान अगर उपेक्षित रहता है। ঠিকই বলেছেন মোদিজি, কিন্তু আপনি কি জানেন 2020-2021 সালে কৃষক আন্দোলনে 700 জনের মৃত্যু হয়েছিল। 2022 में किसान की आय 2 गुना करने के संकल्प के साथ हम काम कर रहे हैं। মিথ্যে। 2012-13 থেকে 2018-19 অর্থবর্ষে ভারতবর্ষে কৃষকদের আয় 11.7% কমেছে, যেখানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ফলে বাংলার কৃষকদের আয় 3 গুণ হয়েছে। किसान को लाभ नहीं, गरीब का विकास नहीं, नौजवान को नए अवसर नहीं। ये चरित्र, ये चित्र আপনার জন্যই হয়েছে মোদিজি। 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত 1 লক্ষেরও বেশি কৃষক আত্মহত্যা করেছে। গোটা দেশে প্রতি বছরে 2 কোটি চাকরি এখনো স্বপ্ন হয়ে রয়েছে। 45 বছরের সর্বোচ্চ বেকারত্বে জর্জরিত ভারত। किसान ने जो उत्पादित किया है उसको हम पहुंचा सके, इसके लिए हम एक ऑपरेशन ग्रीन भी चला रहे हैं। टॉप योजना लाए हैं, टमेटो, ओनियन, पोटैटो, ताकि इसकी पैदावार करने वाले किसानों को विशेष लाभ मिले। মিথ্যে। অপারেশন গ্রিন স্কিমের অধীনে টমেটো, পেঁয়াজ, আলু চাষের উৎপাদন বৃদ্ধি হবে, সেটাও হয়নি। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ আলু চাষে 2য় স্থান অধিকার করেছে। পূর্ব ভারতের বৃহত্তম কোল্ড স্টোরেজের সুবিধা রয়েছে এখানে। ধান, পাট, মেস্তা উৎপাদনেও এগিয়ে বাংলা। केंद्र सरकार राज्य को जो पैसे दे रही है उसको भी कहां खर्च करते हैं कि नहीं करते हैं, हिसाब देते हैं कि नहीं देते हैं। মিথ্যে। এবার আপনি হিসেব দিন মোদিজি, কেন বাংলার 59 লক্ষ 100 দিনের কাজের শ্রমিকদের 6,913 কোটি টাকা বন্ধ? কেন বাংলা থেকে 4,60,000 কোটি টাকা কর বাবদ নিয়ে যাওয়ার পরেও 1,60,000 কোটি টাকা আটকে রাখা হয়েছে? मित्रों, देश भर में जो गरीब आदमी उसको 5 लाख रुपए तक की सभी स्वास्थ्य सुविधाएं फ्री ऑफ कॉस्ट नरेंद्र मोदी जी देते हैं। মিথ্যে।
ক্যাগ রিপোর্ট অনুযায়ী আয়ুষ্মান ভারত প্রকল্পে 403 জন রোগীর চিকিৎসা বাবদ 1.1 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে, কিন্তু তথ্য ঘাটলে দেখা যায় এদের সবাইকেই মৃত বলে ঘোষণা করা হয়েছে। আশ্চর্যজনকভাবে আয়ুষ্মান ভারতের 7.5 লক্ষ উপভোক্তা একটি মাত্র ফোন নাম্বার দিয়ে নাম নথিভুক্ত করেছেন। मैंने बोला ये घर कहाँ से बना है, कब बनाया, कहाँ से लोन ली? तो उसने कहा लोन नहीं ली, मोदी जी ने प्रधानमंत्री आवास योजना का घर मुझे दिया है। মিথ্যে। আবাস যোজনার 8,140 কোটি টাকা আটকে রেখে বাংলার 11,36,000 মানুষের মাথার ওপরের ছাদ কেড়ে নিয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে 1,238.95 কোটি টাকা, আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারই ঠিক করেছে আগামী 2-3 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন করবে। এবার আসা যাক বিজেপির মেদিনীপুর সাংসদ দিলীপ ঘোষের কথায়, যিনি বারংবার নারী শক্তিকে অপমান করেছেন। दुर्गा पता नहीं कहाँ से आ जाते हैं, दुर्गा पता नहीं कहाँ से आ जाते हैं। কখনো মাননীয় মুখ্যমন্ত্রীর পোশাক নিয়ে কুমন্তব্য করেছেন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বারমুড়া করতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। এমনকি তিনি কুর্মী সম্প্রদায়কে অপমান করতে পিছপা হননি। ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেবো আমি, দিলীপ ঘোষের পেছনে যেন লাগতে না আসে। দেখলেন তো কত মিথ্যে কথা বলে গেছে আগের বার। এদের মিথ্যে ফাঁদে পা দেবেন না। বিজেপির নির্বাচনী চমকে না পড়ে নিজের পছন্দ নিজেই করুন। আপনারা নিজেরা চোখে দেখলেন কি বলেছিল। বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিল যে বাড়ির টাকা পাঠিয়েছি, আর আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি যে শ্বেতপত্র যদি প্রকাশ করতে পারে যে বাংলায় হেরে যাওয়ার পর 3 বছরে 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। এই চ্যালেঞ্জ যদি বিজেপির ক্ষমতা থাকে, এই সভা থেকে আমি করে গেলাম, বুকের পাঁটা থাকলে এক বাপের বেটা হলে গ্রহণ করে দেখাবে। আমরা কেন বিজেপিকে বলছি বাংলা বিরোধী? আপনারা দেখুন, এই 100 দিনের টাকা 2 বছর ধরে এরা বাংলার টাকা বন্ধ করে রেখে দিয়েছে। আপনার কষ্ট করে, মানে 2 বছর আগে আপনি কাজ করেছেন, আপনি পারবেন আপনার পরিবারে কাউকে 6 মাস কাজ করিয়ে বার করে দিতে, টাকা না দিয়ে, মাইনা না দিয়ে? আমাদের বিবেকে বাঁধে, আমাদের খারাপ লাগবে। আপনি তখনই মানুষকে টাকা দেবেন না বা তার টাকা বন্ধ করবেন যখন আপনি মানুষকে দুর্বল ভাববেন। এরা বাংলার মানুষকে দুর্বল ভাবে। আমরা একাধিকবার দিল্লিতে গেছি, বৈঠক করেছি, আমাদের টাকা যাতে এই 59 লক্ষ প্রাপকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়, কোনো সুরাহা হয়নি। ধারাবাহিকভাবে প্রতিবার আমাদের আবেদন নিবেদন এরা প্রত্যাখ্যান করেছে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে ঘোষণা করার পর পশ্চিম মেদিনীপুর জেলায় 6,10,867 জন শ্রমিকের 2 বছরের বকেয়া পাওনা আমাদের সরকার সরাসরি মিটিয়েছে 282 কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে। এই কারণে আমরা বলছি বিজেপি বাংলা বিরোধী। স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। এই জেলার নাম যে সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে বিশ্ববন্দিত করেছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঘাটালে বীরসিংহ গ্রামে জন্ম। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি যেই বিজেপির নেতারা ভাঙল, তাদের পদলেহন করে আমাদের কিছু আবর্জনা পা চেটে তল্পি বাহকতা করে বিজেপিতে জয়েন করেছেন, নিজের মেরুদণ্ডটা বিক্রি করে। এর জবাব আমাদের আগামী দিন দিতে হবে। এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, জোড়াসাঁকোর জায়গায় বলছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনের যে ইউনেস্কো হেরিটেজের স্বীকৃতি পেয়েছে, সেই ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরুর নাম মুছে দিয়েছে। কার নাম রয়েছে?
মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আপনি বাংলার মানুষের টাকা আটকেছেন। আপনারা শুনে রাখুন, বাংলা একমাত্র রাজ্য যার 100 দিনের টাকা আটকে রেখেছে এই বিজেপি সরকার, আর কোনো রাজ্যের টাকা আটকে রাখেনি, একমাত্র বাংলা। কিন্তু আমরাও সিদ্ধান্ত নিয়েছি, অনেক হয়েছে, এদেরকে অনুরোধ করা, এদের কাছে আবেদন করা, এদের দয়া দাক্ষিণ্যে আমরা আর বাঁচব না। আমি আপনাকে যেটা বলছিলাম একটু আগে, আমি সেটা বলে শেষ করব। আমি কথা দিচ্ছি আপনাদের, এদের কাছে কিছু চাইবেন না। আপনারা চান আমরা এদের কাছে মাথা নিচু করে বেঁচে থাকি? বলুন মায়েরা, চান? মায়েরা শুনুন, আমাদের সরকার মামাটি মানুষের সরকার প্রতি বছর 25,000 কোটি টাকা খরচা করে বাংলার 2,12,00,000 মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। 25,000 কোটি। এর মধ্যে 10 পয়সার অবদান মোদী সরকারের নেই। মমতা ব্যানার্জি যদি 25,000 কোটি টাকা খরচা করে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে, তাহলে 100 দিনের বিকল্প কর্মশ্রী করেও আপনার হাতে কাজ তুলে দিতে পারে। এবং জল, কল, রাস্তা আর বাড়ির জন্য এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আমি আপনাদের অনুরোধ করব যে আগামী নির্বাচনে নিজের অধিকারকে সামনে রেখে তৃণমূলের প্রার্থী, বাংলার প্রার্থী, বাংলার সৈনিক মমতা ব্যানার্জির প্রার্থী জুন মালিয়াকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা জেতান। যার যেখানে বাড়ির আবেদন রয়েছে 2 বছরের মধ্যে সেই আবেদনে অগ্রাধিকার দিয়ে বাড়ির বিকল্প ব্যবস্থা আমাদের সরকার করবে। কারোর উপর নির্ভর করতে হবে না, আপনাকে কারোর উপর নির্ভর করতে হবে না। এদের কাছে হাত পাতবো না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। মাথা নিচু করব না, বশ্যতা স্বীকার করব না, আত্মসমর্পণ করব না। সেই জন্যই আমি বলেছি, মানুষের গর্জন, জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। বাংলা বিরোধীদের জোরে বলুন, দিল্লি অবধি যেন আওয়াজ এরা শুনতে পায়। ভূমিকম্পটা যেন দিল্লিতে এরা অনুভব করে। বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, জমিদারদের, অত্যাচারীদের, লাঞ্ছনাকারীদের, বহিরাগতদের, বাংলা বিরোধীদের, গ্রাম বাংলার গর্জন বহিরাগতদের, মেদিনীপুরের গর্জন বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, 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 জুমলাবাজদের, বাংলা বিরোধীদের। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় মেদিনীপুর, জয় মেদিনীপুর। একবার যত গলায় আওয়াজ রয়েছে দুহাত তুলে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আর কথা আমি দিয়ে গেছি, আমি এক কথার ছেলে। আপনি বাংলার সাথে থাকলে আমাদের গলা কেটে দিলেও আমরা আপনার পাশে রয়েছি। খালি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আমি বলেছিলাম না, দিল্লিতে যাব, আন্দোলন সংগঠিত করব, আর যদি আন্দোলনে সুরাহা না হয় টাকার বিকল্প ব্যবস্থা করব। করেছি, আজকেও কথা দিয়ে গেলাম। বাড়ি নিয়ে চিন্তা করবেন না, তৃণমূল সরকার দেবে। মানুষের পাশে খালি থাকুন, মামাটি মানুষের পাশে থাকুন। সকলকে আরেকবার আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন, সালাম জানিয়ে এবং সকলকে জোহার জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় বাংলা। সবাইকে অনুরোধ করছি, আমাদের জাতীয় সঙ্গীত